প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আদনান সামি, পর্ব 23। মায়ের কথাটা শেষ হতে কৌশিকের কপালের ভাঁজটা আরো গভীর হলো। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। মায়া কৌশিকের সামনে বসে আর চোখে কৌশিককে দেখছে। কৌশিকের চোখের দৃষ্টিতে কোনো বদল নেই। সে কখন থেকে কোনো কথা না বলে চুপচাপ বসে আছে কৌশিক। এক হাতের উপর থুতনি ভর দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে, যেন কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছে, যা শুধু চোখে ধরা যায় কিন্তু কথায় বোঝানো যায় না। চাঁদের ফিকে সোনালি আলো দুজনকে ঘিরে রেখেছে। আলোটা বিশেষ করে পড়েছে মায়ের মুখে। সোনালি চাঁদের আলো মায়াকে আরো নরম, আরো উজ্জ্বল, আরো অসহ্য রকম সুন্দর বানিয়ে তুলেছে। মৃদু বাতাসে মায়ের লম্বা ঘন চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। দু একটা গোছা চুল বারবার নাক মুখে পড়ে তাকে বিরক্ত করছে। হঠাৎ কৌশিক নীরবে হাত বাড়িয়ে মায়ের মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। কৌশিকের স্পর্শে মায়ের নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। কৌশিক তখনও কিছু বলেনি, শুধু মুচকি হাসতে। মায়ের লজ্জায় গালের কোণে হালকা টোল পড়ে গেছে। চোখ দুটো এক মুহূর্তের জন্য সরাচ্ছে না। কৌশিকের এভাবে তাকিয়ে থাকা, এভাবে চুল ছুঁয়ে দেওয়া, সবকিছুতেই মায়ের গাল লাল হয়ে উঠল। নিজেকে সামলে নিতে নিতে কৃত্রিম বিরক্তি ফুটিয়ে ভ্রুকুচকে সে বলল, এভাবে কি দেখছেন শুনি? মায়ের কথা যেন কৌশিকের কানে পৌঁছালোই না। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু সেই গভীর দৃষ্টিটা স্থির হয়ে আছে মায়ের দিকে। মায়া আবার ডাকলো, তবে এবার একটু জোরে, একটু বিরক্তি নিয়ে, কি হলোটা কি? এভাবে কি দেখছেন শুনি? কৌশিকের ঠোঁট হালকা নড়ল, যেন অবচেতনভাবে কথা বেরিয়ে এলো। ওকে। এই একটা শব্দ, একটা নিঃশ্বাস, একটা স্বীকারোক্তি মায়ের বুকের ভেতর দপ করে উঠল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। বরং দুষ্টু ভঙ্গিতে হালকা চোখ পাকিয়ে বলল, আমাকে এইভাবে দেখার কি আছে? দুনিয়াতে দেখার মতো আর কিছু নাই নাকি? মায়ের কথায় কৌশিক ঠোঁট কামড়ে হাসলো। তার চোখে যে মায়াকে ছাড়া সত্যি আর কিছু দেখার নেই। হঠাৎ খুব ধীরে, খুব নরম স্বরে, প্রায় ফিসফিসিয়ে সুর তুলল, তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। কথাগুলো মায়ের বুকের মধ্যে সরাসরি গিয়ে আঘাত করলো। তার গাল মুহূর্তে গোলাপের মতো লাল হয়ে উঠল। লজ্জায় যেন পুরো শরীর গলে যাচ্ছিল। মুখের একপাশে চাপা লজ্জা আর হাসির মিশ্র ছাপ রেখে মায়ের নিচু স্বরে বলল, ইস, ঢং। মায়ের কথা শুনে কৌশিক মুচকি হাসল। লজ্জা লাগছে? মায়ের চোখ দুটো শক্ত করে বন্ধ করে মুখ টিপে বলল, ভীষণ। কৌশিক নরম গলায় বলল, ওরে আমার লজ্জাবতী রে, লজ্জা অনেক হয়েছে, চোখ খোল এবার। মায়া ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই সামনে কৌশিকের সেই চওড়া দুষ্টু হাসি দেখতে পেল। তার দৃষ্টিতে ঠিক যেন লেখা, তুই লজ্জা পাচ্ছিস আর আমি সেটা উপভোগ করছি। মায়া আরও লজ্জায় লাল হয়ে গেল। সাথে সাথে আলতো করে কৌশিকের বুকে ছোট্ট একটা পাঁচ মেরে বলল, অসভ্য লোক, এইভাবে আমাকে হাসছেন কেন শুনি? কৌশিক ভান করে বিরক্ত হলো, যা বাবা, এখন তোকে দেখে হাসাও যাবে না। না, যাবে না? তাহলে তোর সাথে কি করা যাবে শুনি? কিছুই না। কৌশিক ধীরে ঝুঁকে এলো, ভুল কিছু তো একটা করা যাবে। মায়া ভ্রুকুচকে তাকালো, কি? কৌশিক একদম থেমে থেমে বলল, রোম্যান্স। অসভ্য। কৌশিক ফিসফিসিয়ে হেসে উঠল, সুইট হার্ট, তাহলে একটু অসভ্যতামি করি? মায়ের ঠোঁট পাকালো, আপনার সাথে কথা বলাই উচিত না? তাহলে বলিস না। আপনি এত খারাপ কেন? তোর জন্য। মায়া চোখ বড় বড় করে বলল, আমি আবার কি করলাম? কৌশিক হাসলো, কি করিসনি সেটা বল। মায়া বিরক্তির ভান ধরে হাত গুটিয়ে বলল, আচ্ছা, কি করিনি? এই যে তুই কাছে থাকলে নিজেকে সামলাতে পারি না। মায়া হালকা দুষ্টু গলায় বলল, তো সেটা কি আমার দোষ? তাহলে কি আমার দোষ? মায়া চোখ পাকালো, অসভ্য। কৌশিক ততক্ষণে ভ্রু তুলে দুষ্টু করে বলল, চিপকালি। কি? কৌশিক হেসে মাথা দুলালো, এই যে আমার গায়ে গা লাগিয়ে রাগ দেখাস, ঠিক চিপকালির মতো। কৌশিকের কথা শুনে মায়া এবার একদম রেগে ফায়ার হয়ে গেল। চোখ মুখ একাকার লাল করে বলল, আমাকে কি বললেন আপনি? কৌশিক ঠান্ডা ভঙ্গিতে ভ্রু তুলে বলল, কেন শুনতে পাসনি? আচ্ছা, আবার বলছি, চিপকালি, চিপকালি, চিপকালি। কথাটা শেষ হতে মায়ের রাগ যেন আরো 3 গুণ বেড়ে গেল। ঝট করে উঠে দাঁড়িয়ে কৌশিকের একদম কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইউ। কথাগুলো মুখে আনতে আনতেই হঠাৎ থেমে গেল মায়া। কয়েক সেকেন্ড নিজের শ্বাস প্রশ্বাস সামনে নিল। তারপর অভিমান ভরা ভাঙা গলায় বলল, ধ্যাত, আপনার সাথে কথা বলাই উচিত না। বলে ঘুরে দাঁড়ালো সে। গোলাপি গাল দুটো আরো ফুলে উঠল রাগে। কৌশিক মায়ের রাগ দেখে মৃদু হেসে ফেলল।
তার এই রাগ, এই অভিমান সবকিছুই কৌশিকের কাছে অদ্ভুতভাবে আদরের। সে একটু এগিয়ে মায়াকে উদ্দেশ্য করে নরম স্বরে বলল, চিপকালি শোন। আহা, রাগ করছিস কেন? মায়া ঘাড় ঘুরিয়ে সামান্য তাকালো না, বিরক্তিতে কাটা গলায় বলল, একদম আমার সাথে কথা বলবেন না বলে দিলাম। আপনার সাথে কোনো কথা নাই, থাকেন আপনি, আমি চললাম। মায়া কথাটা বলে পিছন ঘুরে যেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কৌশিক দাঁড়িয়ে এক ঝটকায় মায়ের হাত চেপে ধরল। অপ্রস্তুত মায়া ধপ করে কৌশিকের বুকে এসে ঠেকল। কৌশিকের শক্ত বাহু দুটো তাকে এমনভাবে আটকে রাখলো যেন সে নড়ার কোনো সুযোগই না পায়। মায়া ছুটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। ধুকপুক করা হৃৎপিণ্ডের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছিল সে। কৌশিকের গলা নিচু আগের চেয়ে তীক্ষ্ণ। আমাকে একা রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি? মায়া দ্বিধাগ্রস্ত কাচুমাচু হয়ে বিরক্তির স্বরে বলল, ছাড়ুন আমাকে। কৌশিক চোখ সরু করে তাকালো, ঠোঁটে চাপা হাসি। জান, রাগ করলি? মায়া দাঁতে দাঁত চেপে বলল, অনেক, এবার ছাড়ুন আমায়। কৌশিক আরো কাছে ঝুঁকে নরম অথচ মালিকানা বোধে ভরা স্বরে বলল, নিজের হবু জনাবের ওপর এইভাবে কেউ রাগ দেখায়? মায়া মুখটা ফিরিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, করব না। আপনি আমাকে চিপকালি কেন বললেন? কৌশিক মাথা একটু কাত করলো, চোখের চঞ্চল দুষ্টুমি। যাই বলি, সব মিলিয়ে তুই তো আমারই, তাই না? মায়া এবার সম্পূর্ণ চুপ। উত্তর না পেয়ে কৌশিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সে মায়ের চিবুক আঙুল দিয়ে তুলে ধরে বলল, আর কত রাগ করে থাকবি? মায়া এবার কিছু বলল না। তার এই নীরবতা যেন কৌশিকের ধৈর্যে শেষ সীমায় আঘাত করল। আচমকা কৌশিকের স্বর বদলে গেল। ধমক, রাগ আর অস্থিরতা মিশে থাকা এক কঠিন শব্দে বলে উঠল, কি হলোটা কি? আমার কথা কানে যাচ্ছে না তোর? কৌশিকের গলা এতটা কড়া শুনে মায়ের বুক কেঁপে উঠল। আচমকা ধমকে যেন মায়ের পৃথিবীটা থেমে গেল। মায়া চমকে উঠল, শরীরটা কেঁপে উঠল হঠাৎ। ভয়ের চোটে তার চোখ দুটো ভিজে উঠল, আর এক মুহূর্তেই দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল গাড় বেয়ে। এই দৃশ্যটা কৌশিকের চোখে পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। নিজের রাগের মাথায় করা ভুলটা যেন মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। মায়া এখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে, কণ্ঠ কাঁপছে, কাঠটা ওঠানামা করছে। এক সেকেন্ডও দেরি করল না কৌশিক। তড়িঘড়ি করে সে মায়ের দুই গাল নিজের হাতের মুঠোয় নিয়ে নরমভাবে চোখের পানি মুছে দিল। তারপর হালকা জোরে মায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে এনে মাথাটা চেপে ধরে বলল, আরে ইয়ার, সরি সরি সরি। পাগলি, এই সামান্য ধমকে কেউ কাঁদে নাকি? মায়া ভেজা কণ্ঠে দম আটকানো কান্নার স্বরে জবাব দিল, আপনি অনেক খারাপ, অনেক 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 খারাপ আপনি। কৌশিক নিঃশ্বাস ছেড়ে মায়ের মুখটা আলতো করে উপরে তুলল। দুই আঙুলের নরম স্পর্শে আবার তার গাল মুছিয়ে দিল। ভরাট কণ্ঠে অনুতপ্ত স্বরে বলল, সরি জান, আমি আমার ভুলের জন্য সত্যি অনুতপ্ত। দেখ, এখন থেকে তোকে আর কখনো ধমক দিব না, প্রমিস। প্লিজ আর কাঁদিস না। মায়া ঝাপসা চোখে তুলে তার দিকে তাকালো, চোখগুলো এখনো কাদা ভেজা। সে আস্তে প্রশ্ন করল, সত্যিই তো? কৌশিক মাথা নেড়ে দ্রুত বলল, সত্যি সত্যি সত্যি। মায়া নাক টেনে একটু সোজা হয়ে দাঁড়ালো। তাহলে আমি কান্না থামাচ্ছি, কিন্তু যদি এরপর থেকে আরেকবার ধমক দেন তাহলে কিন্তু আমি এবারের চেয়েও বেশি জোরে জোরে কাঁদবো, বলে দিলাম। মায়ের কণ্ঠে হালকা ক্ষোভ আর নরম কান্নার মিশ্রণ শুনে কৌশিক হঠাৎ ফিকে করে হেসে জ্বরে উঠল। হাসি থামাতে থামাতে বলল, আরে বাবা, বললাম তো আর ধমক দিব না, এবার কান্না থামা, পাগলি মেয়ে একটা। মায়া কেবল হালকা করে মাথা নেড়ে কান্না থামালো। কৌশিক আবার তার হাতে হাত দিয়ে নরমভাবে চোখের পানি মুছে দিল। এরপর মায়ের ছোট্ট হাত ধরে তাকে আলতো করে দোলনায় বসিয়ে দিয়ে বলল, মায়া, চোখ বন্ধ কর। মায়ের কণ্ঠ কেঁপে উঠল, নরম স্বরে বলল, কেন? কৌশিক হেসে বলল, আরে কর না, বিশ্বাস কর, দেখবি তোর ভালো লাগবে। মায়া একটু হেসে বলল, ঠিক আছে, বলে সে চোখ বন্ধ করে নিল। কৌশিক ধীরে ধীরে পকেটের দিকে হাত বাড়ালো, কিছু বের করলো, আর মায়ের সামনে প্যাকেটটি ধরে বলল, এবার চোখ খোল। মায়ের চোখ ধীরে ধীরে খুলল। চোখ খুলতেই সে চমকে উঠল, চোখ বড় হয়ে গেল এবং বিস্ময়ের সঙ্গে বলল, ওয়াও, গিফট আমার জন্য? কৌশিক মুচকি এসে বলল, তো আর কার জন্য আনবো শুনি? তুই ছাড়া আমার আর আছেটাকে? খুলে দেখ। গিফট দেখে মায়ের খুশিতে আত্মহারা কৌশিকের হাত থেকে ছোট্ট প্যাকেটটা নিয়ে সে এক মুহূর্ত দেরি না করে টান দিয়ে উপরে থাকা কাগজ ছিঁড়ে ফেলল। ছেঁড়া র্যাপারের ভেতর থেকে যখন লাল রঙের ছোট চিকচিকে একটা পায়েল বেরিয়ে এলো, তা দেখে মায়া অবাক হয়ে গেল। তার মুখে বিস্ময়ের রেশ, চোখে শিশুসুলভ আনন্দে বলল, ওয়াও, কি কিউট এটা।
মায়া পায়েলটা হাতে ঘুরে ঘুরে দেখছিল। আনন্দে প্রায় লাফিয়ে ওঠার মতো অবস্থা। যেই পায়ে পড়তে যাবে ঠিক তখনই কৌশিক গম্ভীর ভঙ্গিতে বলল, এই দাঁড়া, পায়েলটা আমার কাছে দে। মায়া চোখ গোল করে তাকালো। কেন? দিতে বলতেছি দে। মায়া একটু ভ্রু তুলল ঠিকই, কিন্তু কোনো জেদ দেখালো না। নিঃশব্দে পায়েলটা কৌশিকের হাতে দিয়ে দিল। কৌশিক পায়েল হাতে নিয়ে ধীরে ধীরে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। তার এই ভঙ্গিটা দেখে মায়া আরো বেশি অবাক হয়ে গেল। এক হাঁটুতে ভর করলো আরেক হাঁটু, মায়ের ঠিক সামনে উঁচু বসলো। কৌশিক মাথা তুলে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, তোর বাম পাটা বাড়া। মায়া হতভম্ব নির্ভাবনায় কণ্ঠে বিভ্রান্তি নিয়ে বলল, কোথায়? আমার হাঁটুর উপর তোর বাম পাটা রাখ। মায়া ভ্রুকুচকে বলল, কি? আমি এটা পারবো না। কৌশিক হালকা চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো, কেন? মায়া নিচু স্বরে বলল, আপনি আমার বড়, আমি আপনার উপর কিভাবে পা রাখতে পারি? কৌশিক মুচকি হেসে মাথা দোলালো। দীর্ঘশ্বাস ফেলে একটু নাটকীয় ভঙ্গিতে বলল, হায় রে, কয়দিন পর যে আমার কা। এতটুকু বলে কৌশিক থেমে গেল। মায়া বিস্ময়ে জিজ্ঞেস করলো, কি? কিছু না। আরে এত কথা বলিস কেন? পাটা বাড়াতো। সত্যিই দি, কিছু হবে না তো? কৌশিক হেসে বলল, আরে পাগলি, কি হবে? কিছুই হবে না। শুধু তুই পা রাখ আমার হাঁটুর ওপর। মায়া লাজুক চেহারা নিয়ে তার বাম পা ধীরে ধীরে কৌশিকের হাঁটুর উপরে রেখে দিল। কৌশিক মুচকি হেসে তাকালো তার দিকে। এক হাত বাড়িয়ে আঙুলের কোমল স্পর্শ দিয়ে সে মায়ের পায়ে আলতো করে স্পর্শ করলো। মায়া হঠাৎ মৃদু কেঁপে উঠল। শরীরটা লঘুভাবে শিউরে উঠল। গায়ে অজান্তেই রোমাঞ্চ ছড়িয়ে পড়ল। কৌশিক আস্তে আস্তে লাল রঙের পায়েলটা মায়ের পায়ে পরিয়ে দিল। পায়েলটি ঠিকভাবে বসার সঙ্গে সঙ্গে সে আরেক হাত দিয়ে মায়ের ডান পা তুলে তার হাঁটুর উপরে রাখলো। দুই হাত দিয়ে আলতো করে ধরলো মায়ের দুটো পা। সাথে সাথে হালকা ঝুঁকে কৌশিক মায়ের পায়ে মৃদু করে কয়েকটা চুম্বন খেলো। পায়ে ঠোঁটের স্পর্শে মায়া আবার পুরো শরীর শিউরে উঠল। গায়ের প্রতিটি লোম অজান্তে দাঁড়িয়ে গেল। লাজুক হয়ে চোখ স্বাভাবিকভাবে বন্ধ করে ফেলল। কৌশিক মুচকি এসে বলল, চোখ বন্ধ করে রাখতে হবে না, চোখ খোল। মায়া আস্তে আস্তে চোখ জোড়া খুলল। তার চোখে লজ্জা আর আনন্দের মিশ্রণ দেখা যাচ্ছিল। কৌশিক চোখে হাসি নিয়ে জিজ্ঞেস করল, পায়েলটা পছন্দ হয়েছে তোর? মায়া চোখে উজ্জ্বলতা নিয়ে হেসে বলল, খুব, খুব বেশি।